হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু ম্যাথ গুরু। এনআইএস ডিএলএড নিয়ে কিছু আপডেট আছে, তার সাথে সাথে এনআইএস ডিএলএড ক্যান্ডিডেটদের পিটিশনের কাজটা চালু হয়ে গেছে, সেই নিয়ে আপনাদের সাথে এই ভিডিওটা আলোচনা করব। আগে এনআইএস ডিএলএড পক্ষে অনেক ডকুমেন্ট অনেকবার আমি আপনাদেরকে দেখিয়েছি। সুপ্রিম কোর্টে যখন মামলাটা হয়েছিল সেই সময়ে আমি অনেক ডকুমেন্ট আপনাদের সামনে নিয়ে এসেছিলাম কি এই সব ডকুমেন্টগুলোটা আমাদের পক্ষে আছে। আজকে যখন সারা ভারত বছরে এই এনআইএস ডিএলএড সার্টিফিকেটটা ফ্রেশ রিক্রুটমেন্টের জন্য ভ্যালিড হয়ে গেছে, কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলে টিএমসি গভর্নমেন্ট এনআইএস ডিএলএডদেরকে অনেক সমস্যা করছে। এনআইএস ডিএলএড পক্ষে সেন্ট্রাল লেভেলে যা যা ডকুমেন্টগুলোটা ছিল এনআইএস ডিএলএড পক্ষে সেটা তো আমি আপনাদেরকে দেখিয়েছি, কিন্তু এর ছাড়াও অনেক এমনি ডকুমেন্ট আছে যেটা পুরোপুরি এনআইএস ডিএলএড পক্ষেই আছে। সেটা স্টেট লেভেলে যদি আমি কনসিডার করি তারপরেও আমি বলতে পারবো অনেক ডকুমেন্ট এমনি আছে যেটা পুরোপুরি ডাইরেক্টলি এনআইএস ডিএলএড পক্ষে আছে। আর আমি পুরো আশাবাদী এই মামলাটা হতে পারে সুপ্রিম হাইকোর্টে নাও জিতলে পারে, যখন এই মামলাটা আলটিমেটলি সুপ্রিম কোর্ট যাবে এনআইএস ডিএলএডের জিত হবে, সেটা আমি পুরো বিশ্বাস রাখি। অনেক ডকুমেন্ট আছে, সেইগুলো ডকুমেন্টটা আমি এখানে মামলাটা হেয়ারিং চলছে তাই জন্য আমি আপনাদের সামনে নিয়ে আসছি না। মোটামুটি আমি ধরে রাখছি মিনিমাম 8 থেকে 10টা এমনি ডকুমেন্ট আছে যেটা ডাইরেক্টলি এনআইএস ডিএলএড পক্ষে আছে। সেটা সঠিক সময়ে যারা কেসটা লিড করছে, বিশেষ করে 2025 টিচার রিক্রুটমেন্ট আজিজ লস্কর স্যার, উনি যখন মামলাটা হেয়ারিং হবে সঠিক সময়ে উনি সে সব এভিডেন্সগুলোটা কোর্টের সামনে রাখবেন। কিন্তু একটা ডকুমেন্ট এমনি আমি ডকুমেন্টটা পেয়েছি যেটা বেসিক্যালি আমি আপনাদের জানাচ্ছি কি টেট প্রত্যেকটা ইন সার্ভিস টিচারদেরকে পাস করতে হবে। রিসেন্টলি সুপ্রিম কোর্ট একটা জাজমেন্ট দিয়েছে যেখানে একটা বড় ছাড় এটাও দেওয়া হয়েছে কি যদি কেউ টিচার টেট না পাস করতে পারলে ওদেরকে 2 বছর মধ্যে টেটগুলোটা পাস করিয়ে নিতে হবে, এমনি একটা জাজমেন্ট সুপ্রিম কোর্ট দিয়েছে। কোন ডকুমেন্টটা কোন আপনাদের গভর্নমেন্ট নোটিশটা দেখিয়ে সেরকম সুপ্রিম কোর্ট একটা জাজমেন্ট দিয়েছে, আর এই নোটিশটা এনআইএস ডিএলএড পক্ষে কী করে হতে পারে সেইটাও আমি আপনাদের সাথে আলোচনা করব। প্রথম এখানে আমি খুব বেশি ডিটেলসে যাচ্ছি না। এই গ্যাজেটগুলোটা পাবলিশ করা হয়েছিল 10 আগস্ট 2017 সালে, যেখানে পয়েন্ট নাম্বার 2 এখানে আপনারা একটু দেখুন। In the Right of Children to Free and Compulsory Education Act, in section 23 in subsection 2, after the proviso the following provisions shall be inserted mainly provided further that every teacher appointment or imposition as on 31 March 2015 who does not possess minimum qualification as laid down under the subsection 1। এখানে সাবসেকশন 1টাই হলো টেট, মানে যা প্রাইমারি স্কুলে যদি কেউ টিচার হতে গেলে টেট পাস করতে হবে, সেই যা কোন আইনের মধ্যে আছে সেইটা হলো সাবসেকশন 1, মানে 23 সেকশন আর সাবসেকশন 1 shall acquire such minimum qualification within a period of 4 years from the date of commencement of the Right of Children to Free and Compulsory Education Amendment Act 2070। সেই রকম টিচারদেরকে 4 বছর মধ্যে টেট পাস করিয়ে নিতে হবে। এই গ্যাজেটটা মানে কাট অফ ডেটটা কী ধরা হচ্ছে 31 মার্চ 2015। যদি আমি সেই ডেটটা ধরছি তারপরে 4 বছর যখন আমরা অ্যাড করব তার লাস্ট ডেটটা কী হবে 31 মার্চ 2019, মানে টেট পাস করতে হবে প্রত্যেকটা টিচারকে 31 মার্চ 2019 আগে। তাহলে প্রাইমারি বোর্ড কী করে কাট অফ ডেটটা 10 আগস্ট 2017 ধরছে সেইটা আমি বুঝতেই পারছি না। আমি যদি ধরে নিচ্ছি কি এই গ্যাজেটটা হিসাবে প্রাইমারি বোর্ড কাজটা করেছে, আমি সুপ্রিম কোর্টের জাজমেন্টটা বম্বে হাইকোর্টের জাজমেন্টটা আমি সাইডে রাখছি, কিন্তু যদি আমি এই গ্যাজেটটাও ধরে রাখছি কি প্রাইমারি বোর্ড এই গ্যাজেটটা দেখে নাহলে আরটি একটা দেখে এই কাট অফ ডেটটা 10 আগস্ট 2017 ধরেছে, তাহলে তারপরেও তো সেইটা কাট অফ ডেটটা টেটের জন্য যা বিশেষ করে বলছে কি 10 আগস্ট 2017 আগে টেট পাস করতে হবে, সেইটাও তো এখানে ফুলফিল হচ্ছে না। এই গ্যাজেট যদি আমি ফলো করছি তাহলে তো সেই কাট অফ ডেটটা হবে 31 মার্চ 2019, কারণ এখানে 31 মার্চ 2015টা এই নোটিশটা ইস্যু করানো হয়েছে, আর 4 বছর সময় ছিল কি 4 বছর মধ্যে ওদেরকে টেট পাস করিয়ে নিতে হবে। তাহলে কী করে প্রাইমারি বোর্ড 10 আগস্ট 2017 ডেটটা ধরছে আমরা তো বুঝতেই পারছি না। তো আশা করছি যখন মামলাটা হেয়ারিং হবে এনআইএস ডিএলএড পক্ষেই জাজমেন্ট আছে, এমনি অনেক জাজমেন্টটা অনেক নোটিফিকেশানটা পিডিএফ ফর্মটা অনেক কিছু এনআইএস ডিএলএড পক্ষে আছে। শুধু কেসটা কখন উঠবে সেটা আমি অনেক আমাকে কমেন্টে বারবার জিজ্ঞেস করছে কি স্যার আমাদের কেসটা কখন উঠবে, সেটা আমি বলতে পারবো না, কারণ কেসটা যারা
করেছে, যারা লিড করছে তাদেরই শুধু বলতে পারবে কি এনআইএসডিএল মামলা 22 রিকমেন্ড হোক না হলে 25 রিকমেন্ড হোক সেইটা কখন উঠবে। কিন্তু এভিডেন্সগুলোটা এনআইএসডিএলের পক্ষে অনেক আছে, সেইগুলোটা আমি ওদেরকে প্রোভাইড করাতে পারি, আর অনেক এভিডেন্সগুলোটা আমি প্রোভাইডটাও করেছি। কিন্তু আমি পুরো আশা আছি কি যখন একটা ডিগ্রি নিয়ে অন্য স্টেটরা চাকরি দিতে পারলে তো সেই ডিগ্রিটাকে আমাদের ওয়েস্ট বেঙ্গলে কেন চাকরি দেবে না আমি বুঝতেই পারছি না। বিহার দিতে পারে, অন্ধ্রপ্রদেশ, পাঞ্জাব, কেবিআর, ছত্তিশগড়, তেলেঙ্গানা, ওড়িশা, অনেক মানে প্রত্যেক স্টেট যেখানে রিসেন্টলি টিচার রিক্রুটমেন্ট হয়েছে সেখানে এনআইএসডিএলটা চান্স পেয়েছে। তো আমাদের ওয়েস্ট বেঙ্গল কি আমাদের ভারতবর্ষ থেকে পুরোপুরি আলাদা আছে? ওয়েস্ট বেঙ্গল কি একটা আলাদা কান্ট্রি আছে যেখানে একটা আলাদা নিয়ম চলবে আর অন্য রাজ্যে একটা আলাদা নিয়ম চলবে? সেটা তো হতে পারে না। এনআইএসডিএল একটা সেন্ট্রালাইজ কোর্স ছিল, সেটা সেন্ট্রাল গভর্নমেন্ট করিয়েছে, সেখানে তো স্টেট গভর্নমেন্ট তো কোনো দিনই বলতে পারে না কিন্তু এই কোর্সটা আমরা দেবো না। কারণ যখন সেন্ট্রালাইজ কোর্স হয়েছে মানে যেরকম কোর্সটা ওয়েস্ট বেঙ্গল হয়েছে সেরকম কোর্সটা অন্য স্টেট বিহার, উত্তরপ্রদেশ, অন্য জায়গা হচ্ছে, তাহলে সে অন্য জায়গায় চাকরি পেয়ে যাবে, আমাদের ওয়েস্ট বেঙ্গলে কেন পাবে না সেটা বুঝতেই পারছি না। এনসিটি যখন কোনো গাইডলাইনটা ইস্যু করে কি ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট ওয়েস্ট বেঙ্গল স্টেট জন্য আলাদা আর অন্য স্টেট জন্য তো আলাদা কোনো দিন করে না। এনসিটি যা গাইডলাইনটা আছে সেটা প্রত্যেকটা স্টেট, প্রত্যেকটা ইউনিয়ন টেরিটরি সবার জন্যই সিমিলার থাকে। তাহলে সেই ডিগ্রি নিয়ে অন্য স্টেটে চাকরি পেয়ে যাবে আর আমাদের স্টেটে চাকরি পাবে না, সেটা কোনো দিন হতে পারে না। আমি জানি অনেক ডিলে হয়েছে, অনেক 22 স্টেট রিকমেন্ড এনআইএসডিএল হোক নাহলে 25, ওরা অনেক প্যানিক হয়ে যাচ্ছে কি বছর শেষ হয়ে গেছে, 22-এ যারা অংশগ্রহণ করতেছিল 2026 চলে এসেছে, তাদের এখনো ওয়েটটা এন্ড হলো না। 25-এ তো ইন্টারভিউ টেবল থেকেই বাদ দিয়ে দিয়েছে। সেটা পুরোপুরি আমি বলতে পারবো এনআইএসডিএল এর বিরুদ্ধেই কাজ হচ্ছে। যদি সত্যি প্রাইমারি বোর্ড বলছে কি না এই মামলাটা কোর্টেই আছে তাই জন্য আমি আপনাদেরকে নিতে পারবো না, তাহলে এটা কোনো দিন আমি দেখি না কোনো মামলাটা কোর্টেই আছে আর সেটাকে ম্যাটার টু আউটকাম না রেখে পুরোপুরি হিয়ারিং আগে মানে কোর্টে মামলা চলছে তার আগে স্টেট গভর্নমেন্ট আর প্রাইমারি বোর্ড অলরেডি একটা জাজমেন্ট দিয়ে দিয়েছে কি না এনআইএসডিএল ইনভ্যালিড। আমি ধরেই রাখছি কি কোর্টে মামলা আছে, তাহলে এক্ষুনি আপনারা কী করে বলতে পারবেন কি এনআইএসডিএলটা ইনভ্যালিড আছে, তারা ইন্টারভিউতে অংশগ্রহণ করতে পারবে না? তাহলে আপনারাও বুঝতে পেরেছেন, অনেক ক্যান্ডিডেট প্রাইমারি বোর্ড গিয়েছে, ওদের বিহেভিয়ারটা দেখে পরেই আপনারা বুঝতে পেরেছেন এটা পুরোপুরি একটা চক্রান্ত আছে এনআইএসডিএলদের বিরুদ্ধে। তো আশা করছি মামলাটা উঠলে এনআইএসডিএলের সব সমস্যাটা সমাধান হবে। মামলাটা কখন উঠবে সেইটা আপনাদের সঠিক এক্স্যাক্ট ডেটটা শুধুমাত্র যারা কেস করেছে, যারা কেস লড়ছে, যারা সামনে থেকে লিড করছে তারাই বলতে পারবে। আমি এভিডেন্সগুলোটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, অনেক এভিডেন্স আছে, সব কিছু ইউটিউবে শেয়ার করা যায় না। আশা করছি একটু ওয়েট করলে এনআইএসডিএলের পক্ষে কিছু না কিছু একটা পজিটিভ আসবে। তার সাথে সাথে কয়েকদিন আগে আমি আপনাদেরকে জানিয়েছিলাম কি 2025 টিচার রিক্রুটমেন্টের জন্য পিটিশনার করা হচ্ছে। যারা আগে মানে 9 জানুয়ারি 2026 আগে যারা 1000 টাকা করে পেমেন্ট দিয়েছিল কেসের জন্য, কিন্তু 9 তারিখে আমাদের কেসটা ওঠেনি, তাই জন্য সেই দিন হিয়ারিংটা হলো না। কিন্তু যে লিডাররা এই মামলাটা করেছে ওরা প্রমিস করেছিল কি 9 তারিখ পরে যারা 9 তারিখ আগে 1000 টাকা দিয়েছে তাদেরকে পিটিশনার করানো হবে। পিটিশনার কাজটা অলরেডি চালু হয়ে গেছে। যদি আপনারাও আলাদা আলাদা হোয়াটসঅ্যাপে গ্রুপে আছেন, আপনারা অনেকে জানতেই পেরেছেন কি ডিস্ট্রিক্ট ওয়াইজ পিটিশনের কাজটা করা হচ্ছে। যদি আপনারা জানা নাও থাকলে এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি পিটিশনের কাজটা চলছে। সমস্ত অ্যাডমিন প্যানেলের মোবাইল নাম্বারটা আমি নিজের টেলিগ্রাম চ্যানেলে আবার শেয়ার করে দিচ্ছি। ধরে রাখছি আপনাদের কোনো ডিস্ট্রিক্টে অ্যাডমিন নম্বরটা সেই লিস্টে নেই, তাহলে আপনাদের নিয়ারেস্ট যা ডিস্ট্রিক্ট আছে সেই নিয়ারেস্ট ডিস্ট্রিক্টে অ্যাডমিনকে আপনারা ফোন করে যোগাযোগ করে আপনারা পিটিশনার হতে পারেন। কিন্তু আমি বারবার বলে দিচ্ছি যখন আপনারা টাকা দেবেন, ডকুমেন্ট দেবেন, নিজে একটু চিন্তা ভাবনা করে সব কিছু জেনে বুঝে তারপরে টাকাটা দেবেন, কারণ এই লড়াইটা অত সোজা নয়। কারণ আমাদের বিরুদ্ধে এনআইএসডিএলের বিরুদ্ধে ডাইরেক্টলি স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট আছে, টিএমসি গভর্নমেন্ট আছে, ডাইরেক্টলি ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি বোর্ড আছে, তার সাথে সাথে রেগুলার ডিএলএডরা আছে। মানে এই লড়াইটা অত সহজ না, এই লড়াইটা অনেক একটা লং টাইম লড়াই আছে। আপনাদেরকে একটু পেশেন্টটা রাখতে হবে, দেখা যাক লাস্টে কী হবে। কিন্তু আমি আজকেও বলছি ম্যাক্সিমাম পসিবিলিটি আছে হাইকোর্ট না হলে সুপ্রিম কোর্টে যেদিন এই মামলাটা যাবে, ম্যাক্সিমাম কেসটা আপনারা দেখিয়েছেন কি 28 নম্বর 2023 পরে এনআইএসডিএলের যত মামলা গিয়েছে সুপ্রিম কোর্টে সব কিছু এনআইএসডিএলের পক্ষেই জাজমেন্টটা এসেছে। তো এই মামলাটাও যখন যাবে সেই দিন এনআইএসডিএলের পক্ষেই জাজমেন্টটা আসবে আমি আশা করতে পারি। কিন্তু কখন এইটা হবে সেটা আমি বলতে পারবো না, কারণ এটা পুরোপুরি কোর্টের ব্যাপার আছে।
কখন কোর্টে এই মামলাটা লিস্টিং হবে, কখন ডিলেও হতে পারে। অনেকবার আমরা দেখেছি একটা 1 মাস 2 মাস এমনি টাইমটাও দেওয়া হয় অনেক কেসে, সেইটাও হতে পারে। তাহলে সব কিছু চিন্তা ভাবনা করে আপনারা পিটিশনারটা যদি হওয়া ইচ্ছা থাকলে এইসব মাথায় জিনিসটা রেখে তারপরে আপনারা পিটিশনার হবেন। মাঝখানে নতুন আপডেটটা আসলে আমি আপনাদেরকে দিয়ে দেবো। চ্যানেলে নতুন থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ।